তারকদার বাড়ির লিভিং রুম রাতের আলো আধারিতে সরগম হয়ে উঠেছে। বাহিরে বিকেলে নরম আলো মিলিয়ে গিয়ে গাঢ় রাত নেমে এসেছে, আর তার সাথে সাথে বাড়ির প্রতিটি কোণে ব্যস্ততা বেড়েছে। লিভিং রুমের নরম হলুদ আলোর চারপাশ যেন এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। একপাশে বসে আছে মীরা, ঈশিতা, মারিয়া খান ও হুমায়রা বিবি। তাদের মাঝে চলছে প্রাণবন্ত গল্পের আসর। মীরা কুশনে হেলান দিয়ে বসে আছে, এক হাতে চায়ের কাপ ধরা, আরেক হাতে ফোন নিয়ে স্ক্রল করছে। মাঝে মাঝে কথার মাঝে ঢুকে পড়ছে। ঈশিতা হাসি মুখে কথা বলছে, মাঝে মাঝে কিছু প্রশ্ন করে, যেন গল্প আরো জমিয়ে তুলতে চায়। হুমায়রা বিবি এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। পান মুখে দিয়ে ধীরে ধীরে চিবোতে চিবোতেই পুরো দিনের কথা গল্পগুলো শুরু করে। তার গলার এক ধরনের প্রশান্তি, যেন স্মৃতিগুলো তার কাছে সবচেয়ে মূল্যবান। আমাদের সময় কি এমন ছিল, এই বলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলেন। মারিয়া খান একপাশে বসে একটু গম্ভীরভাবেই কথাবার্তা শুনছে, মাঝে মাঝে মন্তব্য করছে, কিন্তু তার মন যেন কোথাও হারিয়ে গেছে। তার চোখে মুখে অস্বস্তি লুকানো থাকলেও বাইরে থেকে বোঝার উপায় নেই। মীরা তার মায়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, যেন বোঝাতে চাইল সে বুঝতে পারছে মারিয়ার মন ভালো নেই। লিভিং রুমের আরেক পাশে দূরে বসে রফিক তালুকদার ও ইনায়েত তালুকদার নিজেদের মধ্যে আলোচনা করছে। তাদের গলার স্বর নিচু, কিন্তু বোঝা যাচ্ছে তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে। ইনায়েত তালুকদার সামনে কাচের টেবিলের উপরে হাত রেখে কিছু ব্যাখ্যা করছে। রফিক মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে মাথা নাড়ছে, হয়তো সম্মতি দিচ্ছে অথবা দ্বিমত পোষণ করছে। তাদের সামনে রাখা টেবিলে কিছু স্ন্যাক্স রাখা, কিন্তু তারা কেউ তাতে হাত দিচ্ছে না। তাদের চিন্তার ভার যেন সেখানেই সীমাবদ্ধ। বাইরে থেকে দেখলে মনে হবে দুই ভাই দীর্ঘদিনের কোনো পরিকল্পনা নিয়ে কথা বলছে। এদিকে রান্নাঘরে চলছে রাতের খাওয়ার প্রস্তুতি। হৈমন্তী ও রোকসানা একসাথে কাজ করছে, যেন পুরনো দিনের মতোই ব্যস্ততা অনুভব করছে তারা। এখনো অনেক কিছু বাকি আছে রোকসানা, তাড়াতাড়ি করো। হৈমন্তী বলে, এক হাতে সবজির বাটি ধরে আরেক হাতে তেল গরম করছে। রোকসানা হাসি মুখে হাত চালিয়ে যাচ্ছে। ভাবি, চিন্তা করো না, সব হয়ে যাবে সময় মতো। আজ তো বড়দের আড্ডা চলছে, রান্না ভালো না হলে মুড অফ হয়ে যাবে। মাঝে মাঝে মালা এসে সাহায্য করছে। ওর বয়স কম হলেও রান্নার কাজে হাত পাকিয়ে দিয়েছে অনেক আগে। চায়ের ট্রে সাজানো থেকে শুরু করে প্লেটে খাবার গুছিয়ে পরিবেশন করার কাজ সে নিখুঁতভাবেই করছে। রান্নাঘর থেকে আসা সুগন্ধ বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে। মশলা ও গরম চায়ের মিলিত সুগন্ধ যেন সন্ধ্যার আবহাওয়া আরও নরম করে তুলেছে। লিভিং রুমের সকলে আড্ডায় ব্যস্ত। হাসি ঠাট্টা, গল্প আর চায়ের কাপ হাতে নিয়ে সবাই সময় কাটাচ্ছে। তবে মীরার মন ঠিক সেদিকে নেই। তার নজর বারবার চারপাশে ঘুরে ফিরে ধূসরকে খুঁজছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে ধূসর নেই এখানে, আর ইচ্ছেও কোথাও দেখা যাচ্ছে না তাকে। এটা একটা অস্বস্তি অনুভব করে মীরা। তার সন্দেহ হয় ধূসর হয়তো ইচ্ছের সঙ্গে আছে। এই ভেবে সে অস্থির হয়ে ওঠে। কিছু না ভেবে ধূসরকে ডাকার বাহানায় সে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ধীর পায়ে উপরে ওঠার প্রস্তুতি নেয়, কিন্তু সিঁড়ির মাঝপথে থমকে সে থামে দাঁড়ায়। চোখের সামনে ধূসরকে নিচে নামতে দেখে। ধূসর স্বাভাবিকভাবেই নিচে নেমে আসছে, তবে তার পেছনে ইচ্ছে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মীরার চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে যায়। ঈর্ষায় তার চোখ লাল হয়ে ওঠে। সে ইচ্ছের ঘরের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, মুখ শক্ত করে আসে। সন্দেহ আরও ঘনীভূত হয় তার মনে। ইচ্ছের প্রতি তার আগে থেকেই একটা অজানা বিরক্তি ছিল, আর সেটা আরও বেড়ে গেল। তবে সে কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। তারপর ধূসরের পিছু পিছু ধীর পায়ে লিভিং রুমের দিকে ফিরে আসে। মুখে কিছু না বললেও তার চোখ মুখের ভাব দেখেই মনে হয় মনে মনে অনেক কিছুই ভাবছে সে। ধূসর আরামদায়ক ট্রাউজার আর পোলো টি শার্ট পরে সোজা গিয়ে তার নানুর পাশে বসে। ক্লান্ত মনে ধূসর ধীরে ধীরে মাথাটা হুমায়রা বিবির কোলে রাখে, যেন ছোটবেলার মতো একটু প্রশান্তি খুঁজে নেয়। হুমায়রা বিবি নাতির চুলে আলতো হাত বিলি কাটতে থাকে, এক গভীর মমতায়। ধূসর চোখ বন্ধ করে শ্বাস নেয়, যেন নানির স্পর্শই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। ওদিকে লিভিং রুমের অন্য প্রান্তে বসে থেকে মারিয়া খান ধূসরকে এই অবস্থায় দেখে চুপচাপ উঠে দাঁড়ায়। তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়, যেন তার অস্বস্তি লাগছে। সে আর সেখানে এক মুহূর্তও থাকতে চায় না। দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে যায়, যেন কিছু কাজে ব্যস্ত হয়ে নিজেকে অন্যদিকে মনোযোগী করতে পারে। ধূসর আরাম করে হুমায়রা বিবির কোলে মাথা রাখতেই নানু তার চুলে বিলি কাটতে কাটতে মুচকি হেসে বললেন, কি রে ধূসর,
বড় হয়ে গেছিস, তাও এখনো আমার কোলে মাথা রাখতে আসিস? ধূসর চোখ বন্ধ রেখেই হাসলো। কোলে তো রাখতেই হবে নানু, নাহলে তোকে কে বলবে তুই কত সুন্দর করে চুলে বিড়ি কাটিস। হুমায়রা বিবি ধূসরকে খোঁচা দিয়ে বললেন, এই তোদের ঢং দেখলে হাসি পায়। বাইরে যা রুক্ষ মেজাজ ধরে থাকিস, বাসায় এসে আমার আদুরে বাচ্চা হয়ে যাস। ধূসর একটু চোখ খুলে তাকিয়ে মুচকি হেসে বলল, এটা একমাত্র তোর জন্য স্পেশাল অফার নানু, বাড়ির কেউ এটা পায় না। নানু ধূসরকে এক ধমক দিলেন। এই চালাকি কথাবার্তা আমাকে দেখাস না। বল তো, আজকাল বিয়েটি করার কোনো ইচ্ছা আছে নাকি? নাকি আজীবন আমার কোলে মাথা রেখেই কাটাবি? ধূসর মুখ বাঁকায়। বিয়েটি করে কোনো লাভ নেই নানু, পরে তো বয়সে আমার জায়গাটা দখল করে নেবে, তখন আমার কোলে মাথা রাখা হবে না। হুমায়রা বিবি হাসতে হাসতে ধূসরের কপালে আলতো চড় বসান। ওরে পাগল, নিজের নানুর কাছের জায়গা নিয়ে টেনশন করছিস? যে মেয়ে তোকে ভালোবাসবে সে তোকে আমার থেকেও বেশি যত্ন করবে রে। ধূসর নিঃশব্দেই হাসলো, কিন্তু কিছু বলল না। মনে মনেই জানে ভালোবাসা এত সহজ নয়। নানু আবার আদরে গলায় বললেন, তবে শোন, আমি কিন্তু একদিন তোকে পটিয়েই নেব বিয়ে করার জন্য। তারপর তোর বউর কাছে গিয়ে বলবো, দেখো মা, এই ছেলেকে আমি ছোটবেলা থেকেই কোলে পিঠে মানুষ করেছি। ধূসর হেসে উঠে বলল, ঠিক আছে নানু, বউ খুঁজে নিয়ে তবে আমাকে বিয়ে করাস। নানু মজা করে বললেন, ঠিক আছে ঠিক আছে, পাকা কথা। দুজনের হাসির শব্দে লিভিং রুমের আশেপাশে থাকা সবাই একবার করে তাকিয়ে দেখে। তবে হুমায়রা বিবি আর ধূসর নিজেদের দুনিয়ায় ব্যস্ত। নানুর ভালোবাসার ছোঁয়ায় ধূসর যেন কিছুক্ষণের জন্য সব দুশ্চিন্তা ভুলে গেছে। ঈশিতা নানু আর ধূসরের খুনসুটি দেখে মুখ ফুলিয়ে বসে থাকলেও কেউ তার দিকে খেয়াল করছে না দেখে অবশেষে মুখ ভার করে বলেই ফেলল, নানু, তুমি শুধু ভাইয়াকে এভাবে আদর করো, আমার ভাগ কই গেল? এতক্ষণ ধূসর নিশ্চিন্তে নানুর কোলে মাথা রেখে শুয়েছিল। এবার ঈশিতার কথায় চোখ খুলে তাকিয়ে হাসলো। এই দেখ, এসে দেখে আমার জেলাস হয়ে গেল। ঈশিতা মুখ বাঁকিয়ে বলল, আমি জেলাস হব না? তোমরা দুইজন নিজেদের দুনিয়ায় মগ্ন। নানু তো শুধু তোমার মাথায় হাত বোলাচ্ছে, আমারটা একবারও ধরল না। হুমায়রা বিবি হাসতে হাসতে ঈশিতার গাল টিপে বললেন, আরে আমার দুটো চোখের মনি তো, তুই একটু ধৈর্য ধর, এখন তোকেও আদর করি। ঈশিতার সঙ্গে সঙ্গে নানুর পাশে গুটিসুটি মেরে বসে। নানু এবার ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। এই যে আমার আদরের পুতুল, বল তো দেখি কেমন আছিস? ঈশিতা নানুর কোলে মাথা দিয়ে গোমরা মুখে বলল, ভালো নেই, তুমি ধূসর ভাইয়াকে বেশি ভালোবাসো। ধূসর মুচকি হেসে বলল, এই দেখ, ছোট পুচকে রাগ করে বসে আছে। নানু হেসে বললেন, আরে পাগলি, আমি তোকে আর ভাইয়াকে সমান ভালোবাসি। তুই আমার মিষ্টি পাখি, আর তোর ভাই হলো আমার হিমালয়। ধূসর ভ্রু কুচকে বলল। মানে? হুমায়রা বিবি মজা করে বললেন, মানে তুই যেমন গম্ভীর শক্ত আর মাথা গরম, আর ঈশিতা তেমনই চঞ্চল আর নরম। তোর কাছে যেমন সবাই ভয় পায়, ঈশিতাকে তেমন সবাই আদর করে। ঈশিতা খুশি হয়ে বলল, শুনছো ভাইয়া, নানু বলছে সবাই আমাকে আদর করে। ধূসর কপট বিরক্তির ভান করে বলল, বুঝলাম, তাই বলে কি আমি সবার কাছে ভয়ানক? নানু মজা করে ধূসরের কপালে চুমু দিয়ে বললেন, না রে পাগল, তুই আমার গর্ভ। তুই যত বড়ই হোস, আমার কাছে সবসময় ছোটই থাকবি। ঈশিতা মুখ টিপে হেসে বলল, ভাইয়া শোনো শোনো, তুমি যত বড়ই হও, নানুর কাছে তুমি একটা বাচ্চা। ধূসর রাগে চোখে করে বলল, এই মেয়েটাকে কেউ নিয়ে যাও তো।
সবাই হেসে ওঠে আর লিভিং রুম ভরে যায় নানি নাতি নাতনির খুনসুটিতে। হুমায়রা বিবি নাতি নাতিনীদের খুনসুটিতে মেতে উঠতেও হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল তার। দুশোরা রিশতার মাথায় হাত বোলাতে বোলাতে একবার এদিকে ওদিকে তাকিয়ে বললেন, তবে ইচ্ছে কোথায় গেল? দুপুরে তো দেখলাম, কিন্তু সারাদিনে আমার বুদ্ধিমানের কোনো খবর পেলাম না। দুশোর একটু থমকে গেল। ঈশিতাও চুপ করে গেল মুহূর্তের জন্য। ঈশিতা মুখ কুঁচকে বলল, হ্যাঁ, ইচ্ছে কোথায়? দুপুরে দেখেছিলাম, তারপর তো আর খুঁজেই পাইনি। দুশোর ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকে বলল, ও তো উপরে নিজের রুমে ছিল, এখানে থাকলে থাকতে পারো। নানুর গলায় মায়ের সুর এনে, তোমরা তো মজা করছো, ওর কি মন খারাপ নাকি? দুপুরের পর থেকে দেখতেই পেলাম না। খেয়েছে ঠিকঠাক? ঈশিতা মুখ বাঁকিয়ে বলল, উফ, এই ইচ্ছেটাও না এমন চুপচাপ থাকে যে কখন আসলো কখন গেল টেরই পাই না। দুশো চুপচাপ বসে রইল, যেন কিছু চিন্তা করছে। হঠাৎ নানুর সুর গম্ভীর হয়ে গেল, এক কাজ কর, ঈশিতা গিয়ে দেখে আই তো ইচ্ছে কি করছে। আমি তো জানি এই মেয়েটা মন খারাপ হইলে কারো সাথে ঠিকঠাক কথা বলে না। ঈশিতা সজোরে মাথা নাড়ল, হ্যাঁ ঠিক, এইবার না গিয়ে ওর খবর দেওয়া দরকার। এদিকে ধূসর কিছু না বলে একবার ঘড়ির দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, থাক, ও ঠিক আছে, আমি দেখে আসছি। নানু, চিন্তা করো না। বলেই সে উঠে দাঁড়ালো। আর ঈশিতা অবাক হয়ে তাকিয়ে রইল ধূসরের দিকে। নানু মৃদু হাসলেন। ধূসর হয়তো আগেই ইচ্ছের খোঁজ রেখেছে, কিন্তু তা কাউকে বলছে না। ধূসর শুরুর দিকে এগিয়ে যেতে না যেতেই মীরা রাগী চোখে তার পেছনে তাকিয়ে থাকলো। তার ভেতরে হঠাৎই এক ধরনের রাগ কাজ করতে লাগলো। ধূসর ইচ্ছের ঘরের দিকে উঠে গেল, অথচ একবারের জন্য মীরার দিকে ফিরেও তাকালো না। এটা মীরার জন্য সহ্য করা কঠিন হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, এই মেয়েটার জন্য ধূসর আমায় থেকে দূরে সরে যাচ্ছে। এতদিন সে কখনো এভাবে কারো খোঁজ নিতে যায়নি। তার হাত মুঠোয় হয়ে গেল রাগে। ঈর্ষা যেন তার প্রতিটি অনুভূতি গ্রাস করে নিচ্ছে। হঠাৎ পাশ থেকে ঈশিতা বলে উঠল, কি হলো আপু, কাকে এত রাগী চোখে দেখছো? মীরা দ্রুত মুখের ভাব পাল্টে একটা হাসি দিল, কিন্তু তার চোখের ভিতরে আগুন লুকানো যায়নি। কিছু না, এমনি। বলে সে মুখ ফিরিয়ে নিল, কিন্তু মনে মনে সে প্রতিজ্ঞা করলো ইচ্ছেকে ধূসরের কাছ থেকে সরিয়ে দিতেই হবে। ধূসর ইচ্ছের দরজার সামনে এসে থামলো। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে দরজায় নক করলো। ভিতর থেকে কোনো সারা শব্দ এলো না। সে আবারও নক করলো, এবার একটু জোরে। শেষমেশ দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো ইচ্ছে চুপচাপ বসে আছে, কোলে একটা উপন্যাস। কিন্তু তার চোখ যেন শব্দের মাঝেও হারিয়ে যায়নি। সে চুপচাপ এক দৃষ্টিতে বইয়ের পাতার দিকে তাকিয়ে আছে, অথচ মনে হচ্ছে তার মন অন্য কোথাও পড়ে আছে। ধূসর দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো। তারপর ঠোঁটে এক ধরনের কৌতুক মিশ্রিত বিরক্তি নিয়ে বলে উঠল, নিচে চলুন ম্যাডাম, আপনাকে কি সবকিছুতে ইনভাইটেশন দিতে হবে? ইচ্ছে বইয়ের পাতা উল্টানোর ভান করলেও তার আঙ্গুল স্থির হয়ে রইল। ধূসর তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আরও একটু সামনে এগিয়ে এসে বলল, আমি কত বছর পর বাড়ি ফিরছি, অথচ আমার সাথে ঠিকমতো দুটো কথা বললে না। তুমি কি আমার আসার জন্য এইভাবে নিজেকে লুকিয়ে রাখছো? ইচ্ছে ধীরে ধীরে চোখ তুলে তাকালো ধূসরের দিকে। এক মুহূর্তের জন্য তাদের দৃষ্টি মিলন হলো। ধূসর দেখতে পেল ইচ্ছের চোখের ভিতরে যেন আরেক না বলা কথা জমে আছে, কিন্তু সে কিছুই বলছে না। ধূসর এক হাত পকেটে ঢুকিয়ে হালকা ভ্রু কুঁচকে বলল, কি হলো, এমন মুখ করে আছো কেন? নাকি আমাকে দেখতে ইচ্ছে করছে না? ইচ্ছে মুখ ফিরিয়ে নিল, ঠোঁট কাঁপলো একবার, কিন্তু কোনো কথা বের হলো না। ধূসর এবার সত্যিই বিরক্ত হলো। তারপর এক হাত বাড়িয়ে ইচ্ছের উপন্যাসটা কেড়ে নিল তার হাত থেকে। এখন চলো, বেশি নাটক করো না। ইচ্ছে এবার সত্যিই চমকে উঠল। ধূসর ভাই, এটা কি করছেন? ধূসর বইটা একপাশে ছড়িয়ে দিয়ে বলল, তুমি যদি চুপচাপ বসে থাকো তবে আমারও ধৈর্য থাকবে না। চলো নিচে গিয়ে সবার সাথে একটু সময় কাটাও। ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে উঠে দাঁড়ালো। ধূসর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এটাই তো চাইছিলাম। তারপর দরজার দিকে এগিয়ে ইশারা করলো, লেডিস ফার্স্ট। ইচ্ছে ধীর পায়ে এগিয়ে গেল, আর ধূসর তার পেছন পেছন নিচে নেমে এলো। রাতের খাবারের সময় তালুকদার বাড়ির ডাইনিং টেবিলে গম গম করছে।
বিশাল ডাইনিংয়ের চারপাশে সবাই একে একে বসে পড়েছে। হৈমন্তী আর মালা খাবার সার্ভ করতে ব্যস্ত আর ঈশিতা খুশি হয়। আজকে খাবার একদম নানুর হাতের রান্নার মতো হয়েছে। হুমায়রা বিবি পান মুখে চিবোতে চিবোতে হেসে বললেন, তা তো হবেই, আমি তো নিজের হাতে রেসিপি বলেছি। ধূসর নীরবেই খাচ্ছিল। মাঝে মাঝে ঈশিতা আর ইচ্ছের কথার ফাঁকে চোখ তুলে তাকাচ্ছিল। মীরা পাশ থেকে মাঝে মাঝে ধূসরকে লক্ষ্য করছিল, কিন্তু ধূসর নির্বিকার ভঙ্গিতে খাওয়া চালিয়ে যাচ্ছিল। রফিক তালুকদার আর ইনায়েত তালুকদার নিজেদের মধ্যে অফিসের কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল, আর মাঝে মাঝে মারিয়া খান বিরক্ত হয়ে তাকাচ্ছিলেন, যেন এ ধরনের আলোচনা খাবারের টেবিলে তার পছন্দ নয়। এক পর্যায়ে খাওয়া শেষ হলে একে একে সবাই উঠে পড়তে লাগলো। হুমায়রা বিবি ঈশিতা আর ইচ্ছের হাত ধরে বললেন, তোরা আমার রুমে আসিস, কিন্তু একটু গল্প করব। ঈশিতা খুশি হয়ে বলল, নিশ্চয় নানু। সবাই যার যার ঘরের দিকে চলে গেল। ধূসর একবার ইচ্ছার দিকে তাকিয়ে উঠে গেল উপরে, আর মীরা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে রাগে চোখে তাকিয়ে ধূসরের পিছু নিল। এসবের মাঝেই রফিক তালুকদার আর রোকসানা বেগম খাওয়ার পরেও ডাইনিংয়ে বসে রইলেন। রোকসানা গম্ভীর স্বরে বললেন, আপনি জানেন আজ মারিয়া আবার ইচ্ছের সাথে খারাপ ব্যবহার করেছে? রফিক চুপ করে কিছুক্ষণ বসে রইলেন, তারপর বললেন, জানি, দুর্শ ওকে জবাব দিয়েছে, কিন্তু এসব আর কতদিন চলবে? রোকসানা একটু চিন্তিত মুখে তাকালেন। আমি ভয় পাচ্ছি ইচ্ছের উপর যেন এসবের কোনো প্রভাব না পড়ে। রফিক তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, কাল সকালে এই বিষয়ে কথা বলবো, এখন চলো বিশ্রাম নেই। রোকসানা নিঃশব্দে মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। দুজন ধীরে ধীরে নিজেদের ঘরের দিকে চলে গেলেন, আর রাত গভীর হতে থাকলো তালুকদার বাড়িতে। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। তালুকদার বাড়ির ছাদে মাদুর পাতা হয়েছে, আর সবাই একে একে সেখানে জমেছে। ঈশিতা, ইচ্ছে, মীরা, তৃণ আর তূর্ণ সবাই আড্ডা দিচ্ছে। হালকা ঠান্ডা বাতাসে ছাদে এসে স্পর্শ করছে, কিন্তু তাদের মধ্যে মজার গল্প আর হাসির রোল যেন এই ঠান্ডাকে উপেক্ষা করে। তৃণ আর তূর্ণ দুই ভাই, যদিও যমজ না, কিন্তু দেখতে প্রায় একই রকম। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব, আর ধূসর এর বন্ধু হওয়ার কারণে তাদেরও প্রভাবও বেশি লক্ষণীয়। ছাদে তাদের উপস্থিতি যেন আড্ডাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। রাতের খাবারের পর দুই ভাই এসেছে, আজ ব্যস্ততার আগে আসতে পারেনি। তৃণ বেশ হাস্যরসিক, সবসময় নতুন নতুন গল্প শোনাতে পছন্দ করে, আর তূর্ণ একটু বেশি শান্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের মজাদার স্নান ও উপস্থিতি থাকে। ঈশিতা ছাদে আসতে আসতেই বলে ওঠে, চলো চলো আড্ডা দিই, সবাই এসে গেছে, আর কোনোভাবেই মিস করা যাবে না। আসতে আসতেই মীরা আর যেন আরও উৎসাহিত হয়ে ওঠে। মীরা অবশ্য কৌশলে ছাদে আসলেও খেয়াল ছিল ধূসরের দিকে। তারপর শুরু হলো গল্পের পালা। পুরোনো দিনের স্মৃতি থেকে হাস্যকর ঘটনাগুলোর সুর বদলাতে লাগলো। পূর্ণ একটু এগিয়ে এসে বলল, ইচ্ছে বেশ শান্ত ভাবেই বসে সব শুনছিল। তৃণ ও তরুণের আড্ডায় তাদের চাহনি আর সপ্রাণ হাসির মাধ্যমে ছাদে এক ধরনের জীবন্ত পরিবেশ তৈরি হয়। রাতে তীব্রতা আসলেও সবাই সেই একসঙ্গে থাকা, গল্প করার আনন্দে যেন এক ভিন্ন জগতে হারিয়ে যায়। বন্ধ হওয়ার তরুণ ধূসরের গান শুনত আগে অনেক তৃণ ও তরুণ, তবে বহু বছর থেকে তা আর হয়ে ওঠেনি, যে যার মতো ব্যস্ত। এবার ধূসরকে কাছে পেয়ে তরুণ তৃণ একেবারেই ছাড়বে না ধূসরকে। শুরু থেকেই তারা পেছনে লেগেছে, আর ধূসর বারবার না করে শেষমেশ হাল ছেড়ে দিল। ঠিক আছে, গেছে, কিন্তু বাঁচানোর দায়িত্ব তোর, বলে ধূসর তৃণের দিকে তাকালো। তৃণ দুষ্টুমি ভরা চোখে হাসলো। তাই না? আমি বাজাবো, তুই গাইবি, ব্যাস জমে যাবে। তনু গিটার হাতে নিল, তার আঙ্গুলের ছোঁয়ায় তারগুলোতে সুর উঠল। ধূসর চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, যেন নিজেকে তৈরি করছে। তারপর গভীর কণ্ঠে গাইতে শুরু করলো। গানের প্রথম লাইনেই পুরো ছাদ যেন স্তব্ধ হয়ে গেল। এতক্ষণ হাসি ঠাট্টা করার সবাই চুপচাপ হয়ে ধূসরের কণ্ঠ শুনতে থাকে। তনু গিটারের স্ট্রিংয়ের সুর তুলছিল, আর ধূসর একের পর এক লাইন গেয়ে যাচ্ছিল। তার কণ্ঠে এক অদ্ভুত মাদকতা। ঈশিতা মুক্ত হয়ে তাকিয়ে রইল। ভাইয়া এত ভালো গান গায়, আগে তো জানতামই না। মীরার মুখ থেকে হাসি মুছে গেছে। সে ধূসরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এতটা আবেগ কোথা থেকে এলো। আর ইচ্ছে, সে পুরো স্তব্ধ। ধূসরের গলায় এত মিষ্টি সুর, এত গভীর কণ্ঠ,
সে কখনো কল্পনাও করেনি। তুষারের চোখ বন্ধ, যেন গানের মধ্যে হারিয়ে গেছে, আর ইচ্ছে তাকিয়ে আছে তার দিকে। এক মুহূর্তের জন্য যেন অন্য কিছু ভুলে গেছে। তুষার যখন গাইছিল তখন তার মুখের ভঙ্গি, চোখের গভীরতা, গলার তীব্র অথচ কোমল টান সবকিছুই আলাদা এক অনুভূতি তৈরি করে। গান শেষ হতেই চারপাশে নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড কারোর মুখ থেকে কোনো কথা বের হলো না। তারপর হঠাৎ করতালি ফেটে পড়ল। তিনও গিটার একপাশে রেখে হাততালি দিতে লাগলো। তুই এত ভালো গান গাস ভাই, বলার মতো না। কতদিন পরে শুনলাম, আবার বল নিজেকে এখন। পাউরুটি মনে হচ্ছে দি গ্রেট ধূসর তালুকদারের গান শুনে। তূর্ণ তৃণর কাঁধে একটা ধাক্কা দিল। ধূসর সহ বাকি সকলেই এমন মজায় হেসে উঠে, ইচ্ছেও হাসে। অন্যদিকে ধূসরও হাসে কারোর দিকে তাকিয়ে। রাত তখন প্রায় 3টা ছুঁই ছুঁই। ঠান্ডা হাওয়া বইছে। আড্ডার রেশ এখনো শেষ হয়নি, কিন্তু ক্লান্তি চোখের পাতায় ভর করেছে। মেয়েরা ঘুমে কাহিল, একদম নড়তে পারছে না। তৃণ বিরক্ত মুখেই বলল, এই মেয়ে, তুই কি এখানে ঘুমানোর প্ল্যান করছিস? মিনা কোনো উত্তর দিল না, শুধু অস্পষ্টভাবে মাথা ঝাঁকালো। তৃণ বাধ্য হয়ে তাকে ধরে নিয়ে নিচে নামতে লাগলো। ঈশিতা তখনও পুরো এনার্জিতেই স্ন্যাক্স আর পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে তরুণকে সাহায্য করছে। একে একে সবাই ছাদ থেকে নামতে শুরু করলো, কিন্তু ছাদে থেকে গেল শুধু 2 জন, ইচ্ছে আর ধূসর। ধূসর ফোন কানে নিয়ে গম্ভীর মুখে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। ইচ্ছে ছাদের একপাশে গিয়ে মাদুর গুটিয়ে তুলল। ঠিক তখনই খেয়াল করলো তার একটা আংটি নেই। এক মুহূর্তের জন্য ধূসরকে দেখে নিল, সে ব্যস্ত ফোনে কথা বলছে, কিছু খেয়াল করেনি। ইচ্ছে তখনই চারিদিকে খুঁজতে লাগলো। হাঁটু গেড়ে বসে মাদুরের নিচে চাঁদের কোনায় যত জায়গায় সম্ভব সব জায়গায় হাতড়ে দেখলো, কিন্তু আংটি নেই। কোথায় গেল? আমি তো পরিষ্কার মনে করতে পারছি ছাদে আসার সময় আংটি ছিল। ইচ্ছে মনে মনে ভাবলো, লজ্জা আর ভয় একসঙ্গে চেপে ধরলো তাকে। এত রাতে সবাই চলে গেছে, এখন যদি কাউকে ডাকে নিশ্চয়ই হাসাহাসি করবে। মনের মধ্যে অস্বস্তি নিয়ে মাদুরটা গুটিয়ে এক হাত দিয়ে ধীর পায়ে নিচে নামতে লাগলো। অন্যদিকে ধূসর তখনও ফোনে কথা বলতে বলতে ছাদে পায়চারি করছিল। হঠাৎ তার পায়ের আঙুলে কিছু একটা লাগলেই ব্যথা অনুভব হলো। ধূসর এক মুহূর্ত থামলো, চোখ নামিয়ে দেখলো সোনার একটা আংটি মৃদু রাতের আলোয় চলচল করছে। সে নিচু হয়ে সেটা হাতে তুললো, আঙুলের উপর ঘুরিয়ে দেখলো কোথায় যেন দেখেছে, চেনা চেনা লাগছে। 1 সেকেন্ড পরেই তার মনে পড়ে গেল, ইচ্ছের আঙুলে দেখেছি এটা। ধূসর আংটিটা পকেটে ঢুকিয়ে রাখলো, মুখে হালকা একটা রহস্যময় হাসি এঁকে নিচে নামতে লাগলো। ঘরটা একদম অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো বিছানায় এসে কোনায় পড়ে রয়েছে। ধূসর বিছানায় বসে মাথা চেপে ধরে রেখেছে, যেন নিজের চিন্তাগুলোকে থামানোর চেষ্টা করছে। কেন কেন আমার সাথে এটা হচ্ছে? নিজের মনেই ফিসফিস করে। 27 বছরের জীবনে অনেক কিছুই দেখেছে, অনেক কিছু সামলেছে, কিন্তু এমন অনুভূতি কখনো আসেনি। সে কারোর চোখের দিকে এতক্ষণ তাকিয়ে থাকেনি, কারোর মুখ এত স্পষ্টভাবে মনে বসে থাকেনি। কিন্তু এখন চোখ বন্ধ করলেই একটা পুতুলের মতো মায়াবী মুখ ভেসে ওঠে। মিষ্টি হাসি, গালের কোনায় কুচকুচে একটা তিল, আর সেই জেদি দৃষ্টি, যেন এই পৃথিবীর কোনো কিছুতেই ভয় পায় না। ধূসর দীর্ঘশ্বাস ফেলে 2 হাত দিয়ে মাথায় চেপে ধরে ওই ভাবনাগুলোকে দূর করার জন্য চেষ্টা করে। আমি এটা চাইনি, আমি তো কখনো ভাবিনি। কিন্তু মনের বিরুদ্ধে কিছু কি আর করা যায়? আলো অন্ধকারে ঢেকে থাকা শহরের নিস্তব্ধতা তার প্রশ্নের কোনো উত্তর দিল না। ঘরের ভেতরে বাইরের আলো আর মৃদু বাতাস খেলা করছে। ঘড়ির কাঁটা বলছিল ভোর 4:30। পুরো তালুকদার বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন, যেন পুরো পৃথিবী এখন নিস্তব্ধ। ইচ্ছের ঘরের দরজাটা একটু ফাঁক করাই ছিল, হয়তো বাতাসের কারণে, অথবা কেউ কৌশলে খুলে ফেলেছে। ভেতরে ছিল নিস্তব্ধ ঘুমের রাজ্যে, যেখানে শুধু ইচ্ছের মৃদু নিঃশ্বাসের শব্দই শোনা যায়। ধূসর নিঃশব্দে ঘরে প্রবেশ করে। পদক্ষেপ ছিল এতটাই হালকা যেন ফ্লোরও টের পেল না। চোখ ধীরে ধীরে সরে গেল বিছানায় শুয়ে থাকা মেয়েটির দিকে। ইচ্ছে একপাশে মুখ ফিরিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, কপালের চুল এলোমেলো হয়ে বিছিয়ে আছে বালিশের উপরে। ঘরের নরম আলোয় তার মুখটা এতটাই শান্ত লাগছিল, যেন কোনো স্বর্গীয় চিত্রকর্ম। ধূসর কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রয়। এমন অচেনা অনুভূতি তার আগে কখনো হয়নি। বুকের ভিতরে এক চাপা শ্বাস আটকে ছিল, যেন এক ভুল করলেই সব ভেঙে যাবে।
তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে ইচ্ছের হাতটা আলতো করে ধরে ধূসর। নিজের ছোট ছোট ইচ্ছের আঙ্গুলগুলো এতটা কোমল ছিল যেন কোনো শিশুর। ধূসর সাবধানে ইচ্ছের অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। সোনার আংটিটা মৃদু আলোয় চকচক করে উঠল, ঠিক যেন ইচ্ছের চোখ দুটো চকচক করে সেই রকমই যখন সে কিছু নিয়ে উচ্ছ্বাসিত হইত। ধূসর হাত সরিয়ে দেয়, কিন্তু তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ ইচ্ছে কিছুটা নড়ে উঠল, হয়তো স্বপ্নের ভিতর কোনো দৃশ্য দেখে। ধূসর দ্রুত সরে দাঁড়ালো, কিন্তু তার দৃষ্টি এক মুহূর্তের জন্য ইচ্ছের মুখ থেকে সরল না। ধূসর স্থির দাঁড়িয়েছিল ইচ্ছের পাশে। ঘরের মৃদু আলোয় তার চোখ দুটো আবছা আলো ছায়ার মাঝে ডুবে গিয়েছে। বিছানার ওপরে গভীর ঘুমে আচ্ছন্ন ইচ্ছার নিঃশ্বাসে ছোট ছোট ওঠানামা ধূসর স্পষ্ট শুনতে পাচ্ছিল। ধূসরের দৃষ্টি আটকে ছিল ইচ্ছের মুখে, যেন কোনো অনন্ত রহস্য তাকে টেনে ধরে রেখেছে। মেয়েটার মুখের এক পাশে ছিল চুল এলোমেলো হয়ে পড়েছে, তার ছোট ছোট নিঃশ্বাসের সঙ্গে চুলগুলো সামান্য নড়ে উঠছে। গালে সেই ছোট্ট কালো তিলটা ধূসর আগেও দেখেছে, কিন্তু আজ কেন যেন মনে হলো তিলটা ওর গালের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে সেই ইচ্ছের অনামিকা আঙ্গুলে সেই সোনার আংটিটি পরিয়ে দিয়েছে, অথচ মেয়েটা টেরি পেল না। ধূসর জানে ইচ্ছে যখন জেগে উঠবে তখন হয়তো অবাক হবে, হয়তো খুঁজবে কে পরিয়েছে এটা, হয়তো কিছুই বুঝবে না। কিন্তু ধূসর এই সব কিছু না ভেবেই তাকিয়ে থাকে। এত বছর পর এত মানুষের ভিড়েও কেন ইচ্ছেই তার ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সেটা সে নিজেও জানে না। মেয়েটার শান্ত মুখ, গভীর ঘুমে নিস্তব্ধতা সব কিছু মিলিয়ে ধূসরের মনে অজানা এক প্রশান্তি ছড়িয়ে দেয়। ভোরের আজানের শব্দ বাতাসে ভেসে আসে দূর থেকে। ধূসর একবার শেষবারের মতো ইচ্ছের দিকে তাকায়, যেন তার মনের সব অনুভূতি সেই এক দৃষ্টিতেই বন্দি করে নিতে চায়। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়ে। জানালার ফাঁক দিয়ে আসা প্রথম সূর্যের আলো ইচ্ছের আঙ্গুলের সেই সোনার আংটিতে প্রতিফলিত হয়ে ওঠে, অজান্তেই যেন তার জন্যই অপেক্ষা করছে। ভোরের আলো ধীরে ধীরে বাড়ির আঙিনায় ছড়িয়ে পড়েছে। ইনায়েত তালুকদার নিজের ঘরের ওয়ার্ড্রোব খুলে কিছু একটা খুঁজছেন। তার মুখে স্পষ্ট অস্থিরতার ছাপ, যেন কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাচ্ছে না। এমন সময় হৈমন্তী ঘরে ঢুকলো, তার হাতে গরম চায়ের কাপ। ইনায়েতের ব্যস্ততা দেখে সে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর কাছে এসে বলল, আপনার কি লাগবে বলুন, আমি খুঁজে দিচ্ছি। ইনায়েত চোখ না তুলেই বলল, চাই তো তোমাকেই, তবে আপদ একটা ফাইল খুঁজতেছি। কাল রাতে ঠিক এইখানে রেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। হৈমন্তী কিছুটা লজ্জা পায়। বিয়ের এত বছর পরও যেন ভালোবাসা কমেনি। হৈমন্তী কয়েক মুহূর্তের মধ্যেই সেই ফাইলটা খুঁজে ইনায়েতের দিকে বাড়িয়ে দিল। এই নিন। হৈমন্তী হাসে। ইনায়েত স্বস্তিহীন নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ গিন্নি, আমি অফিসের জন্য তৈরি হই বলে ফাইল হাতে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ল। হৈমন্তী স্বামী চলে যাওয়ার দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে নিজেও বেরিয়ে এলো। বাইরে এসে দেখে মারিয়া খান লিভিং রুমের সোফায় বসে আছেন। হৈমন্তী তার পাশে গিয়ে বসলো। কি খবর, সকাল সকাল এত চুপচাপ কেন? মারিয়া খান এক চুমুক চা নিয়ে হালকা হাসলো। চুপচাপ বলেছেন? আমি তো ভাবছিলাম সকালে একটু শান্তি করে বসি, কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি আর শান্তি নেই। এক চুমুক চা নিয়ে মারিয়া খান গল্প শুরু করলো। তার আর হৈমন্তী মনোযোগ দিয়ে শুনতে লাগে, যেন এটাই তার সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হুমায়রা বিবির ঘরে তখনও রাতের বাতি জ্বলছে। জানালার পর্দা সামান্য উড়ছে হালকা বাতাসে। ঘরের ভেতর উত্তপ্ত পরিবেশ, কারণ মীরা রাগে ফুঁসছে। তার কপালে ভাঁজ, ঠোঁট চেপে ধরে আছে শক্ত করে। দাদি, আমি কোনো অন্যায় বলছি না, আমি শুধু চাই যা আমার সেটা আমি পাই। মীরার কণ্ঠে স্পষ্ট জেদ। হুমায়রা বিবি দীর্ঘশ্বাস ফেললেন, চোখ দুটো যেন একেবারে গভীর হয়ে উঠেছে বয়সের ভারে, কিন্তু অভিজ্ঞতার দৃঢ়তায় সেখানে স্পষ্ট। মীরা, কারো মনের উপর জোর করা সম্ভব নয়। ভালোবাসা, সম্মান এসব আদায় করতে হয়, দাবি করে পাওয়া যায় না। মীরা দাঁত কামড়ে বলে, আমি শুধু চাই দাদি, আমি জানি ধূসর আমার জন্য যথেষ্ট, আমি জানি।
হুমায়রা বিবি মাথা নাড়লেন। মীরা, তোমার বয়স হয়েছে, অনেক কিছু বোঝার সময় হয়েছে। যে হৃদয় তোমার নয় তাকে ধরে রাখার চেষ্টা করো না, এতে তোমারই কষ্ট বাড়বে। মীরা এক মুহূর্ত নীরব হয়ে থাকে, তারপর রাগে চোখের পানি আটকে বলে, দাদি, আপনি তো সবসময় অন্যদের পক্ষ নেন, কিন্তু এবার আমি হারতে চাই না। এই বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে। দরজা প্রায় ধাক্কা মেরে বন্ধই করলো। হুমায়রা বিবি নিঃশ্বাস ফেলে জানালার দিকে তাকিয়ে থাকেন, যেন ভবিষ্যতের কোনো অজানা শঙ্কা তার বুকে দোলা দিচ্ছে। বাড়ির প্রধান ফটক বেশ জোরেই ঠেলে বেরিয়ে এলো মীরা। রাগে তার চোখে পানি চলে এসেছে, কিন্তু সে কিছুতেই কাঁদবে না। তার স্যান্ডেলের ঠকঠক শব্দ রাস্তায় ছড়িয়ে পড়েছে। মারিয়া খান ও হৈমন্তী তখন ড্রয়িং রুমেই বসে কথা বলছিল। মীরার এমন রেগে বের হয়ে যাওয়া দেখে দুজনেই একে অপরের দিকে তাকালেন। এ কি হলো মেয়ের, এত রেগে কোথায় যাচ্ছে? হৈমন্তী বিস্ময়ে ভরা চোখে মারিয়া খান নাক উঁচিয়ে বললেন, এ মেয়ে দিন দিন অস্বাভাবিক আচরণ করছে। আমার মনে হয় ও কারো কথা সহ্য করতে পারছে না। হৈমন্তী একটু চিন্তিত গলায় বললেন, তুমি কি জানো এ এমন করে কেন? বের হলো? মারিয়া খান ভ্রু কুঁচকে বললেন, আমি জানি না, তবে ঠিকই বুঝতে পেরেছেন মেয়ে কেন এভাবে বেরিয়ে গেল। হৈমন্তী চিন্তিত মুখে জানালার দিকে তাকিয়ে দেখলেন মীরা ফটকের বাইরে চলে গেছে। গাড়িতে উঠে দ্রুত বেরিয়ে গেল। মেয়ে তো আজ সত্যি কেমন যেন লাগছে। মারিয়া খান তখনও মুখ ভার করেই বসে রইলেন। তার মনে একটাই প্রশ্ন, সব কিভাবে হাতের নাগালে আসবে? সকালের মিষ্টি আলো জানালার ফাঁক দিয়ে গলে ঘরে প্রবেশ করেছে। নরম সোলানি আভা ছড়িয়ে পড়েছে ঘরের প্রতিটি কোণে। বাতাসে ভাসছে ভেজা মাটির মিষ্টি গন্ধ, সাথে পাখির কিচিরমিচির। গাছের পাতায় সূর্যের কিরণ খেলে এক মোহময় দৃশ্য সৃষ্টি করেছে। ধীরে ধীরে নিস্তব্ধতা ভেঙে ব্যস্ততা শুরু হচ্ছে চারিপাশে। শহর যেন ঘুম ভেঙে এক নতুন দিনের জন্য প্রস্তুত হচ্ছে। রাস্তার মোড়ে চায়ের দোকানগুলোতে ইতিমধ্যে ভিড় জমেছে বা জমতে শুরু করেছে। ধোয়া ওঠা চায়ের কাপে শহরের সকাল ধরা দিয়েছে। অফিসগামী মানুষের দ্রুত পায়ে হাঁটা, রিকশার ঘণ্টি, বাসের হর্ন, দোকানের ঝাঁপ খোলার শব্দ সব মিলিয়ে শহর তার চিরচেনা ব্যস্ততার ছন্দে ফিরেছে। বিল্ডিংয়ের উপর দিয়ে সূর্যের আলো আস্তে আস্তে আরো তীব্র হতে শুরু করেছে। ফ্লাইওভারের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটছে গাড়ি। রাস্তার পাশে ফলের দোকানে বিক্রেতারা মাল সাজিয়ে নিচ্ছে। সংবাদপত্রের হকাররা দৌড়ে দৌড়ে কাগজ বিলি করছে। একদিকে প্রাকৃতিক স্নিগ্ধতা, অন্যদিকে শহরের কর্মব্যস্ততা। এই দুই সংমিশ্রণে শুরু হলো আরও একটি দিন, আরও একটি নতুন গল্পের অধ্যায়। ইচ্ছে অ্যালার্মের ঠিকঠাক শব্দে ধীরে ধীরে জেগে ওঠে। চোখ দুটো আলছে ঘুমে ভারী হয়ে আসে। হাত বাড়িয়ে পাশে রাখা ছোট্ট টেবিল থেকে ফটো ফ্রেমটা তুলে নেয়। মিষ্টি একটা হাসি খেলে যায় ঠোঁটের কোণে। ফ্রেমের ভেতর মা বাবা আর ছোট্ট ইচ্ছে দাঁড়িয়ে আছে, পুরনো একটা ছবি, যা তার শৈশবের সবচেয়ে প্রিয় স্মৃতি। বিছানা থেকে নেমে জানালার পর্দা সরাতেই সকালে রোদ চোখে এসে লাগে। ততক্ষণে বুঝতে পারে মা নিশ্চয়ই স্কুলে চলে গেছেন, বাবা অফিসে। পুরো বাড়িটা এখনো আধা নিস্তব্ধ, তবে কয়েক ঘন্টার মধ্যেই নীরবতা মিলিয়ে যাবে। তার দিন কেবল নিজের ঘর, পড়াশোনা, ছাদে হাঁটাহাঁটি করা আর ঈশিতার সঙ্গে সীমাবদ্ধ। নরম মখমলের স্লিপার পায়ে গলিয়ে সে ধীর পায়ে ওয়াশরুমে ঢোকে। কাজের সামনে দাঁড়িয়ে নর্মাল রুটিনের মতোই ফ্রেশ হতে থাকে, কিন্তু মুখে পানি দেওয়ার সময় হঠাৎই তার দৃষ্টি আটকে যায় বাঁ হাতের অনামিকা আঙ্গুলে। বিস্ময় ঘুরে তাকিয়ে থাকে, এটা কিভাবে সম্ভব? কাল রাতে তার হাত একদম ভাঙা ছিল, এখন সেখানে চকচক করছে আংটি। তারপর মুহূর্তেই যেন গত রাতের ঘটনাগুলো মনে পড়ে যায়। আঙ্গুলে স্পর্শ করে দেখে সত্যি পরানো। কে পরলো? কে করলো এটা? কেন করলো? গলায় একটু শুকুতা অনুভব করে, বুকের ভেতরে ধুকপুক শুরু হয়। আর দেরি না করে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। চুলের পানি মোছারও সময় নেই তার কাছে। ভেজা চুল নিয়ে ঈশিতার ঘরের দিকে ছুটে যায়। তাকে এই মুহূর্তে কিছুতে একা একা এই ধাঁধার সমাধান করতে হবে না, ঈশিতার কাছেই সব বলতে হবে। ইচ্ছে দ্রুত ঈশিতার ঘরের দিকে গিয়ে ঢোকে। দম নিতে নিতে একটানা বলতে শুরু করে, তুই ভাবতে পারবি না, জানিস আজ সকালে উঠেই দেখলাম আমার হাতে আংটি। কাল রাতে যখন শুয়েছিলাম তখন এটা ছিল না, কিন্তু এখন আছে। কে দিল, কখন দিল আমি কিছু জানি না। এটা কি স্বপ্ন নাকি সত্যি বুঝতেই পারছি না। তুই বলতো
এটা কিভাবে সম্ভব? কতগুলো বলে একেবারে থামিয়েছে। শ্বাস নিতে নিতে ঈশিতার দিকে তাকায়, কিন্তু ঈশিতা তখনও চুপচাপ, কোনো সাড়া নেই। একটু কাছে গিয়ে দেখে সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। এতক্ষণ ধরে যা যা বলেছে তার একটাও ঈশিতা শোনেনি। রাগে, দুঃখে, বিরক্তিতে ইচ্ছে নিজের কপাল চাপড়ে ফেলে। এত নাটকীয় ঘটনা ঘটলো আর ঈশিতা আরামে ঘুমাচ্ছে। এতই যদি ঘুম আসে তাহলে দরজা খুলে রাখলি কেন? নিজের মনে গজগজ করতে করতে খাটের উপরে রাখা একটা কুশন তুলে নেয় ইচ্ছে, তারপর ঈশিতার দিকে ছুঁড়ে মারে। উঠ বেটা, আমি এত বড় রহস্যের মধ্যে পড়ে গেছি আর তুই ঘুমাচ্ছিস? কুসুমকে ঈশিতার মাথায় লাগতেই সে ঘুমের মধ্যে একটু নড়ে, চোখের পাতা কাঁপে, কিন্তু পুরোপুরি জেগে ওঠে না। ইচ্ছে হাল ছেড়ে দেয়। থাক, আর তোকে বলে লাভ নেই। রাগে পা ঠুকে দরজা ঠেলে বেরিয়ে যায় সে, ফিরে যায় নিজের ঘরের দিকে। কিন্তু তার মনে ততক্ষণে আরো হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কিভাবে হলো? কে তার হাতে আংটি পরিয়ে দিল? তার অনুমান কি ঠিক, নাকি সে ভুল ভাবছে? খালি গায়ে চাদরের ওপর হয়ে শুয়ে আছে ধূসর। তার ফর্সা ত্বকের মাঝে মেরুদণ্ড বরাবর একটা ছোট্ট কালো তিল জ্বলজ্বল করছে। ধূসর নিঃশ্বাস নিচ্ছে ধীর গতিতে, যেন কোনো গভীর চিন্তায় নিমগ্ন। ইচ্ছে দরজার সামনে থমকে দাঁড়ায়। প্রথমে লজ্জা, তারপর বিস্ময় তার মুখে ফুটে ওঠে। মালা হয়তো একটু আগেই বেডটি নিয়ে গেছে, তাই দরজাটা ভালো করে লাগানো হয়নি, আর তারই ফাঁকা দিয়ে ইচ্ছে এমন দৃশ্য দেখে ফেলেছে। সে দ্রুত চোখ সরিয়ে নেয়, কিন্তু মাথার মধ্যে দৃশ্যটা আটকেই যায়। ধূসরের নির্ভার শান্ত মুখ আর মেরুদণ্ডের মাঝে সেই ছোট্ট তিল অদ্ভুতভাবে ইচ্ছের মনে গেঁথে যায়। আমি এখানে কি করছি? নিজেকে ধমক দিয়ে দ্রুত দৌড় দেয় নিজের ঘরে। বুক ধকপক করছে, গাল লাল হয়ে গেছে লজ্জায়, অসুস্থতায়। এতদিনে চুপচাপ থাকা ইচ্ছে যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। নিজের ঘরের দরজা বন্ধ করেই বিছানায় লুটিয়ে পড়ে সে। এইসব কি দেখলাম? বালিশে মুখ গুজে ফেলে। অন্যদিকে ধূসর নিঃশব্দে বাথরুমের ভেতরে দাঁড়িয়ে আছে। মাথার উপরে শাওয়ার থেকে টুপটাপ করে ঠান্ডা পানি পড়ছে তার খালি শরীরের উপরে। পুরো শরীর ভিজেই চকচক করছে। পানির ধারায় তার মেদহীন শক্তপোক্ত পেশিগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে। ঘরের হালকা সাদা আলোয় পানির ফোঁটাগুলো তার ত্বকে মুক্তোর মতো ঝকঝক করছে, কিন্তু তার চোখে এক ধরনের অদ্ভুত শূন্যতা। দুই হাত দেয়ালের উপরে ঠেকানো, আঙ্গুলগুলো শক্ত হয়ে চেপে আছে, যেন ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে। পানির ধারা ধীরে ধীরে তার অবসহ বরাবর নেমে আসছে, উঁচু নিচু বর্ণিল রেখার মতো গড়িয়ে পড়ছে নিচের দিকে। পায়ের পাতার উপরে পানি জমে, তারপর ছোট ছোট স্রোতে বয়ে বেরিয়ে যাচ্ছে মেঝের দিকে। তার ফর্সা ত্বকের উপর দিয়ে পানি গড়িয়ে পড়ার দৃশ্য যেন কোনো শিল্পীর নিখুঁত তুলির আঁকন। ভেজা চুল এলোমেলো হয়ে ছোট ছোট ঢেউ তুলেছে কপালের উপরে। পানির ঝাপটা চোখে পড়তেই ধূসর যেন তা অনুভব করছে না, গভীর কোনো চিন্তায় নিমগ্ন হয়ে আছে। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে মাঝে মাঝে, যেন শাওয়ারের পানি শুধু শরীর নয়, মনকেও ধুয়ে দিক। কিন্তু কিছু অনুভূতি কি এত সহজে ধুয়ে যায়? হঠাৎই সে চোখ বন্ধ করে, পানির প্রভাবে নিচের মুখ তুলে ধরে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, যেন নিজের ভিতরে তোলপাড় করা ভাবনাগুলোকে থামানোরই চেষ্টা করছে। কিন্তু যতই পানি পড়ে, কিছু স্মৃতি আরো গভীর হয়ে মনের ভিতরে গেঁথে যায়। বাষ্প ভরা বাতাসে শাওয়ারের পানি গড়িয়ে পড়ার একঘেয়ে শব্দ একাকিত্ব বাড়িয়ে দিচ্ছে। ধূসর জানে এই ঠান্ডা পানি হয়তো শরীরের ক্লান্তি মুছতে পারবে, কিন্তু মনের এই অস্থিরতা, এক অজানা অনুভূতির ভার, ওটা ধুয়ে ফেলে কি এতই সহজ? ধূসরের অজান্তেই একের পর এক কল আসছিল তার ফোনে এবং ওয়াচে, এবং সেইগুলো আসছিল অদ্ভুত নাম্বার থেকে, কখনো সেভ করা, কখনো বা আনসেভ। ফোনের স্ক্রিনে বারবার ভেসে উঠছে ফটো, ভিডিও এবং কিছু ডকুমেন্ট। প্রতিটি পপ আপ আরও বিভ্রান্ত করছিল যখন বোঝা যায় নাম্বারগুলো বাইরের দেশের। ইচ্ছে আপন মনে বই পড়ছিল। হঠাৎ দরজা ধাক্কিয়ে ঈশিতা দৌড়ে ঢুকে পড়ে, মুখে তীব্র উত্তেজনা, চোখে অন্যরকম উন্মাদনা। গেস হোয়াট, আমি প্রেমে পড়েছি বলে চিৎকার করলো ঈশিতা। ইচ্ছে ধীরে ধীরে বই বন্ধ করলো, ঠান্ডা গলায় বলল, অ্যাগেইন। ঈশিতা এক ঝটকায় ইচ্ছের পাশে বসে পড়ে, ফোনটা শক্ত করে ধরে রেখেছে, যেন কোনো গুপ্তধন পেয়েছে। ইচ্ছে তার অতি চেনা বোনের অভিব্যক্তি দেখে বোঝার চেষ্টা করলো এবার কোন কাল্পনিক পুরুষের প্রেমে পড়েছে সে। একটু চুপ থেকে ঈশিতার নাটকীয় কণ্ঠে বলল, দিস টাইম ইটস রিয়েল।
ইচ্ছে চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আগের বারের মতো যখন তুমি ভেবেছিলে তুমি এডওয়ার্ড কুলেনকে বিয়ে করবে, তারপর যখন তুমি ডেমন সিলভাটারের প্রেমে পড়লে, তারপর যখন তুমি হেনরি ক্যাভিলের কে দেখে বললে তুমি সুপারম্যানের বউ হবে। ঈশিতা রাগান্বিত ভঙ্গিতে বলল, শাট আপ, এবার আমি সিরিয়াস। তারপর উত্তেজনায় ফোনের স্ক্রিনে স্ক্রল করতে করতে এক মুহূর্ত সময় নিল এবং বিজয়ী ভঙ্গিতে বলল, তোর মনোরঞ্জনের জন্য প্রেজেন্টিং মাই আনলিমিটেড লাভ। তারপর এক ঝটকায় ফোনটা ইচ্ছের মুখের সামনে এনে ধরল। স্ক্রিনে মাইকের মোড়ানোর একটা ইনস্টাগ্রাম রিল চলছে। সুপরিকল্পিতভাবে তৈরি একটি ভিডিও, যেখানে তিনি ধীরে সুস্থে তাকাচ্ছেন, চুলে হাত দিচ্ছেন, ক্যামেরার দিকে হালকা হাসছেন। তার চোখে সেই গা ছমছমে মায়া, যেটা কোটি কোটি ভক্তকে তার প্রেমে ফেলেছে। ঈশিতা তখন পুরো অন্য জগতে এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তারপর ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে চিৎকার করে উঠল, I am single because apparently the only good men are financial. ইচ্ছে বিরক্ত হয়ে বলল, ইসি, এটা তো নতুন কোনো কথা না, তোর সব ক্রাশ ফিকশনাল। হোয়াটস নিউ? হোপলেস রোমান্টিক। ঈশিতা ফোনটা বুকে ধরে স্বপ্নময় চোখে বলল, No, no, no. This time it's different. তার চাহনি দেখেছিস? তার গলার গভীরতা শুনেছিস? উফ, বাস্তবে এমন কেউ যদি থাকতো আমার। ঈশিতা বিছানায় গড়াগড়ি খেতে শুরু করে আর ফোনে বারবার একই ভিডিও চালিয়ে দেখতে থাকে। ইচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর মাথা ঝাঁকিয়ে নিজের বই খুলে বিড়বিড় করে বলে, হোপলেস রোমান্টিক। ঈশিতা তখনও আপন মনে বলে যাচ্ছে, এইবার আমি মিচেলকে ম্যারি করব, ঠিক করেছি। ইচ্ছে ঠান্ডা স্বরে বলল, হি ডাজন্ট ইভেন নো ইউ এক্সিস্ট। ঈশিতা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর হতাশায় ভাবে বলল, ট্রু, বাট এ গার্ল ক্যান ড্রিম। তারপর আবার ভিডিও চালিয়ে নিজেকে হারিয়ে ফেলল মাইকেল মোড়নের মোহে। ঈশিতা হুট করে ফোনটা নামিয়ে ইচ্ছের দিকে তাকিয়ে রহস্যময় কণ্ঠে বলে, শুনেছে, আমি ভেবেছি তোকে আমি অন্য কোনো সেলিব্রিটির সাথে বিয়ে দিব। ইচ্ছে বই থেকে চোখ সরিয়ে ঈশিতার দিকে তাকায়, যেন এই কথার জন্য একদম প্রস্তুত ছিল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবশেষে বিরক্ত গলায় বলল, তো মাথা ঠিক আছে? ঈশিতা তার কথার কোনো গুরুত্ব না দিয়ে নিজের প্ল্যান ঘোষণা করতে লাগে। শোন, তোর জন্য আমি একদম হ্যান্ডসাম, সুদর্শন, ট্যালেন্টেড, সিনেমার মতো ড্রিমি এক বর খুঁজে বের করব। ইচ্ছে এবার চোখ কুচকে বলল, ধরলাম তুই আমার ম্যাচ মেকার, কিন্তু প্রশ্ন হলো কে এই দুর্ভাগা? ঈশিতা উত্তেজিতভাবে ফোন স্ক্রিনে স্ক্রল করতে করতে বলল, ওয়েট ওয়েট ওয়েট, আমি তো একটা লিস্ট বানিয়েছি। উফ আল্লাহ, ইসি প্লিজ না। ঈশিতা তখন খুব গুরুত্বপূর্ণ সহকারে তালিকা পড়তে শুরু করে, যেন অনেক মহৎ কাজ। অপশন 1, ক্রিস ইভান্স, হি ইজ ক্যাপ্টেন আমেরিকা, তোর পুরো জীবনের নিরাপত্তা নিশ্চিত। অপশন 2, টিমোথি চ্যালমেট, আর্টিস্টিক ভাইব, সফট বয় এনার্জি, তুই নিশ্চয়ই তার কবিতা শুনে প্রেমে পড়ে যাবি। অপশন 3, হাইনি সিভিল, উহ, তোর তো সুগারম্যান লাগবে, প্লাস হি প্লেস দ্য উইচার, বোনাস পয়েন্টস। ইচ্ছে মাথা নাড়িয়ে, দেখ ইসি, আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করি যে তুই আমার ভবিষ্যৎ নিয়ে এতটা চিন্তিত, বাট রিয়েলিটি চেক, তারা কেউ আমাকে চেনে না, আর তুই যা ভাবছিস তা কখনো সম্ভবই না। ঈশিতা দমে না গিয়ে চোখ ছোট করে বলে ওঠে, তুই কি বলতে চাস? আমি মিথ্যা স্বপ্ন দেখেছি? ইচ্ছে গভীর গলায় বলল, ইয়েস, অ্যান্ড ইটস বর্ডারলাইন ডিলিউশনাল। ঈশিতা নাটকীয়ভাবে বালিশে মুখ গুজে বলল, তুই আমার সাথে কোঅপারেশন করছিস না। আমি ভাবছিলাম তোর জন্য একটা ড্রিমি লাভ স্টোরি বানাবো, আর তুই বাস্তবতা টেনে আনছিস। ইচ্ছে হাসে, বাস্তবতা মানতে শিখ ইসি, আমাদের গল্পগুলো সিনেমার মতো হয় না। ঈশিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো না, কিন্তু স্বপ্ন দেখতে দোষ কি? তারপর সে আবার ফোনে চোখ আটকালো, যেন নতুন কোনো সেলিব্রিটির খোঁজ করছে ইচ্ছের জন্য। কিছুক্ষণ বাদে মালা খাওয়ার জন্য ডাকতে আসে ঈশিতা, আর ইচ্ছে আলসেমিভাবে গড়াতে গড়াতে নিচে নামতে লাগে।
ঈশিতা তখনও ফোন হাতে নিয়ে স্ক্রল করছে। শোন, আমি ঠিক করেছি, যদি তোর জন্য কোনো হিরো না পাই তবে তুই সিঙ্গেলই থাকবি। ইচ্ছে বিরক্ত হয়ে বলল, উফ, থামবে এবার, চল খেয়ে আসি। কিন্তু সিঁড়ির মাঝখানে এসে ইচ্ছে হঠাৎ থমকে গেল। মুখ ধকপক করে উঠে যেন কিছু একটা ভুল হয়ে গেছে। সামনে ডাইনিং টেবিলে বসে আছে ধূসর, একেবারে নিখুঁত একটা ফর্মাল গেটআপে। গাঢ় নীল শার্ট, কালো প্যান্ট, হাতে রোলেক্স ঘড়ির স্ট্র্যাপ ঝলমল করছে আলোয়। এতক্ষণ যাকে শুধু সাধারণ শার্ট প্যান্টে দেখেছে, আজ সে যেন অন্য কেউ। হলিউডের হিরোদের থেকেও কোনো অংশে কম লাগছে না তাকে। এলিগেন্ট, ক্যারিসমেটিক, এমন একটা আভা যার দিকে না তাকিয়ে থাকা অসম্ভব। দুশো নির্বিকার ভঙ্গিতে খাবার খাচ্ছে, যেন এই মুহূর্তে তার চারপাশে কিছুই টের পাচ্ছে না সে। ঈশিতার সামনে গিয়ে চেয়ার টেনে বসে। আজকে কোনো স্পেশাল কিছু আছে নাকি? হুট করে এত ক্লাসি লুক কেন? দুশো তাকালো ঈশিতার দিকে, এক গ্লাস পানি নিয়ে ঠোঁটে ছোঁয়ালো, তারপর হালকা হেসে, অফিস জয়েন করছে, আজকে কে কিছু বলেনি তোকে? ইচ্ছে এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। দুশো তার দিকে চোখ তুলে তাকাতেই সে দ্রুত চোখ সরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। হৃদস্পন্দন তখনও অস্থির, যেন নিজের উপরে নিয়ন্ত্রণ নেই। এমন কেন লাগছে? ইচ্ছে চুপচাপ ঈশিতার পাশে বসে খেতে শুরু করে, নিজের অনুভূতিগুলো গভীরভাবে লুকিয়ে রেখে। আজকে দুশো তাকে দেখেও কেমন যেন উপেক্ষা করছে। আগের মতো কোনো কথা নেই, কোনো দৃষ্টি নয়, একবারও তার দিকে তাকাচ্ছে না। দুশো যেন সম্পূর্ণ নিজের ভুবনেই মগ্ন। খাওয়ার সময় অন্যদের সাথে মাঝে মাঝে কথা বলছে, কিন্তু ইচ্ছের উপস্থিতি যেন তার কাছে একদমই অপ্রাসঙ্গিক। ইচ্ছে জানে না কেন, কিন্তু ধূসরের এই আচরণ তার বুকের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করেছে। তার হাতে চামচ থমকে যায় কয়েকবার, মুখ গম্ভীর করে শুধু প্লেটের দিকে তাকিয়ে থাকে, যেন এসব কিছুই তার গায়ে লাগছে না। ঈশিতা খেয়াল করলেও কিছু বলে না। আর মীরা, সে তো ধূসরের এই পরিবর্তন দেখে মনে মনেই খুশি। তার চোখে এক ধরনের তৃপ্তির ঝলক, কিন্তু তবুও কোথাও একটা অস্বস্তি কাজ করছে তার ভেতরে। ঠিক আছে ধূসর, ইচ্ছেকে উপেক্ষা করছি, ভালো কথা, কিন্তু এটা বেশি দিন চলতে দেব না। ও যখনই চোখের সামনে পড়বে, তোর ভেতরের পরিবর্তন শুরু হবে। মীরা নিজের মনে ইচ্ছের বিরুদ্ধে নতুন করে কিছু প্ল্যান সাজাতে শুরু করে। 9 বছর ধরে আমি তাকে ভালোবেসেছি, 5 বছর ধরে নিঃশব্দে, আর 4 বছর প্রকাশ্যে। প্রথম 5 বছর তাকে না বলে পাগলের মতন চেয়েছি। সে হয়তো কখনো জানবেই না, অথচ আজ বুঝি আপনার মতো কাউকে পাওয়ার জন্য আমার এ না পাওয়াটা অত্যন্ত তুচ্ছ। আপনি তাকে ডিজার্ভ করেন। সামনে মেয়েটি বলে ওঠে, আপনি তাকে গিয়ে বলবেন আমি তাকে মাফ করে দিয়েছি। 9 বছরের ভালোবাসার ভার, তার অবহেলা, সবকিছু আমি তার উপরেই ছেড়ে দিয়েছি। এই কথাগুলো বলার সময় কণ্ঠটা কেঁপে ওঠে, কিন্তু সে নিজেকে ধরে রাখে। 9 বছর সময়ের এই ভয়ার্থক নির্মমতা। প্রথম 5 বছর কেবল দূর থেকে দেখেই ভালোবেসেছে, নিজের মধ্যে লুকিয়ে রেখেছে সব অনুভূতি। প্রতিটি হাসি, প্রতিটি অভিমান, প্রতিটি ছোট ছোট মুহূর্ত নিজের মনে গেঁথে নিয়েছে, অথচ সে জানতও না। তারপরে 4 বছর প্রকাশ্যে ভালোবেসেছে, বুক ফাটিয়ে চিৎকার করে ভালোবেসেছে, কিন্তু ভালোবাসা কি কেবল এক পক্ষের হলে পূর্ণ হয়? সে তো পায়নি কিছুই, শুধু অবহেলা, শুধু এড়িয়ে যাওয়া, শুধু অপেক্ষা আর উপেক্ষা। আজ বুঝেছে তার ভালোবাসা হয়তো কখনোই যথেষ্ট ছিল না, হয়তো সে ভালোবাসার যোগ্যও ছিল না। হয়তো সে চোখ বন্ধ করে, গভীর শ্বাস নিয়ে নিজেকে সামনে নিল। শব্দগুলো নরম অথচ অটল, যেন দীর্ঘ 9 বছরের দহন শেষে সত্যি সে মুক্তি খুঁজে পেয়েছে। তাসিন ইতি তালুকদার পরিবারের বড় মেয়ে, একজন মেধাবী ডাক্তার। ছোটবেলা থেকে দায়িত্ববান, তার রক্তে মিশে আছে পরিবারের গর্ব, বাবা মায়ের অহংকার, আর ভাই বোনদের নির্ভরতার জায়গা। কিন্তু তার ব্যক্তিগত জীবনে সেখানে ছিল এক নিঃসঙ্গ অধ্যায়। তার সিনিয়র একজনকে ভালোবেসেছিল সে। সেই মানুষটার জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত স্বপ্ন বুনেছে। ভেবেছিল এই সম্পর্ক একদিন পূর্ণতা পাবে, ভালোবাসা সম্মানের জায়গায় পৌঁছাবে। কিন্তু এতদিনে সেই ভালোবাসা আসলে ছিল এক মিথ্যে ভ্রম। কফি হাউসের উষ্ণ পরিবেশটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যায় তাসিন ইতির জন্য। হাতে ধরা কফির কাপের উষ্ণতা যেন তার হৃৎপিণ্ডে ঠান্ডা হয়ে যাওয়া অনুভূতিগুলোর বিপরীতে মেরুতে দাঁড়িয়েছিল। চোখের সামনে এতদিনের সাজানো স্বপ্ন
তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আর সে দাঁড়িয়ে দেখছে তার না পাওয়া ভালোবাসার হবু বউ একদম নিশ্চুপ। তুমি তো বুঝো ইতি, সব সম্পর্ক বিয়েতে গড়ায় না। কথাগুলো এখনো কানের মাঝে প্রতিধ্বনিত হচ্ছে যেন। তাসিন কিছু বলতে পারেনি, শুধু ফ্যাল করে তাকিয়ে থেকেছে সেই মানুষটার দিকে যাকে সে নিজের জীবনের কেন্দ্র ভেবেছিল। আজ বুঝলো সে শুধু একপাশে দাঁড়িয়ে থাকা একটা ছায়া ছিল, যার অস্তিত্বের প্রয়োজন কখনোই ছিল না। চোখের কোণে গরম অশ্রু জমতে শুরু করে, কিন্তু নিজেকে শক্ত রাখার ব্যর্থ চেষ্টা করে আর পারে না। অঝরে কাঁদতে কাঁদতে কফি হাউস থেকে বেরিয়ে আসে ইতি। চারপাশে ব্যস্ত শহর, গাড়ির শব্দ, মানুষের কোলাহল। কেউ তার যন্ত্রণার কিছুই জানে না, বোঝেও না। ঠান্ডা বাতাস তার কাঁপতে থাকা শরীরে লাগছে, কিন্তু তার চেয়ে বেশি কাঁপছে তার হৃদয়। এতদিন ধরে যা ছিল তার জীবন, আছে নিজেই তা ছেড়ে চলে এসেছে। সকালে রোদ এসে পড়েছে চকচকে মার্সিডিজ বেন্সের গায়ে। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো ধূসর, গাঢ় নীল শার্ট, যার হাতা সে গুটিয়ে নিয়েছে কোনই পর্যন্ত। কালো প্যান্ট আর চকচকে কালো জুতোয় তার চলার ভঙ্গিটা ছিল স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী। এক হাতে কালো কোট ঝুলিয়ে চোখে সানগ্লাস পরে সে ধীর পায়ে সামনে বিশাল ভবনের দিকে হাঁটতে শুরু করে। এটা তালুকদার পরিবারের মালিকানাধীন কোম্পানি, যার হাল ধরতে আজ প্রথমবারের মতো অফিসে পা রেখেছে ধূসর। সারা জীবন নিজের স্বার্থে চলা ছেলেটা আজ পরিবারের দায়িত্ব নিতে এসেছে। কর্মচারীরা বিস্মিত চোখে তাকিয়ে দেখছে তাকে। অনেকে ফিসফিস করে বলছে তালুকদার সাহেবের বড় ছেলে আজ অফিস জয়েন করেছে। বিল্ডিংয়ের সামনে এসে ধূসর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। বিশাল 8 তলা ভবন, যার গায়ে সোনালী হরফে কোম্পানির নাম খোদাই করা। ধূসর জানে এই অফিস তার বাবার, চাচার স্বপ্ন আর দাদার গড়া সাম্রাজ্য। আজ থেকেই সাম্রাজ্যের অংশ হতে যাচ্ছে সে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করতে লাগে। স্ক্রিনে ভেসে ওঠে বাবা, তালুকদার পরিবারের কর্তা ব্যক্তি। ধূসর ফোন হাতে নিতেই ভেসে এলো কড়া গলায় বলা নির্দেশ। সময় নষ্ট করো না ধূসর, তোমার আজ অফিসের প্রথম দিন, একদম সিরিয়াস হয়ে ঢুকবে। ধূসর নিঃশ্বাস ফেলে ফোনটা পকেটে রেখে এক ঝটকায় সানগ্লাস খুলে নিল। চারপাশটা একবার ভালো করে দেখে দৃঢ় পদক্ষেপ কোম্পানির বিশাল কাচের দরজার দিকে এগিয়ে যায়। আজ শুধু তার অফিসের প্রথম দিন নয়, আজ থেকে তার নতুন অধ্যায় শুরু। ভবনের সামনে অপেক্ষারত স্টাফ এবং কর্মকর্তারা তাকে দেখে মুহূর্তের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কেউ কেউ সম্মান দেখিয়ে সালাম জানায়। ধূসর সামান্য মাথা নেড়ে সবার শুভেচ্ছার উত্তর দেয়। তার জন্য আগে থেকেই নির্ধারিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ পেছন পেছন লিফটে উঠে পড়ে। স্যার, your father and uncle are waiting for you in the CEO cabin. পিএ সাবধানে জানায়। ধূসর কিছু না বলে এক দৃষ্টিতে লিফটের দরজার দিকে তাকিয়ে থাকে, যেন ভিতরে কোনো চিন্তার ঝড় বইছে। 8 তলা ভবনের লিফট একের পর এক ফ্লোর পার হতে পারে থাকে। আর ধূসর মনে মনে তার আজকের প্রথম কর্মদিবসের পরিকল্পনা সাজিয়ে নেয়। লিফটের দরজা খুলতেই সামনে বিশাল করিডর, যেখানে কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কেবিন রয়েছে। ধূসর সোজা সিইও কেবিনের দিকে গিয়ে যায়। দরজা টেনে ভিতরে ঢুকতেই চোখে পড়ে তার বাবা ইনায়েত তালুকদার, সিইও, এবং চাচা রফিক তালুকদার, ম্যানেজিং ডিরেক্টর, টেবিলের ওপাশেই বসে আছেন। এসেছিস ধূসর বস? রফিক তালুকদার হালকা হাসলেন। ধূসর সামান্য মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে সোজা বসে পড়ে। শুরু হয় কর্পোরেশনের অর্থনৈতিক অবস্থা, নতুন বিনিয়োগ পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বাবা এবং চাচার কাছ থেকে সবকিছু বুঝে নেওয়ার পর ধূসর উঠে দাঁড়ায়। সেখান থেকে বেরিয়ে নিজের নির্ধারিত কেবিনের দিকে এগিয়ে যায়। কর্পোরেশনের অন্যতম বড় কেবিন এটি। একদিক দিয়ে সম্পূর্ণ কাচের জানালা, যেখানে থেকে পুরো শহর দেখা যায়। এক পাশে বিশাল বুকশেলফ, আরেক পাশে একটা ছোট্ট লাউঞ্জের মতো অবস্থা। টেবিলের উপরে আগে থেকে রাখা অনেক নতুন ডকুমেন্টস, ল্যাপটপ এবং কিছু দরকারি ফাইল। ধূসর চেয়ার টেনে বসে পড়ে, হাত দিয়ে চেয়ারের হাতল স্পর্শ করে যেন এই নতুন অধ্যায়ের বাস্তবতা অনুভব করে। আজ থেকে সে অফিসিয়ালি সিইও। তার নিজের দক্ষতা আর সিদ্ধান্তের কোম্পানির আর্থিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। তার পিএ ফাইল এগিয়ে দিয়ে বলে, স্যার, there are the pending reports for today. ধূসর ফাইল হাতে নেয়, চোখে হালকা তীব্র দৃষ্টি। এবার অফিসিয়ালি শুরু হলো তার কর্মজীবনের প্রথম অধ্যায়।
ইচ্ছে সারাদিন পড়াশোনার চাপে একদম বিধ্বস্ত। পাশেই ঈশিতা গভীর ঘুমে, আর সে অলসভাবে ঈশিতার ফোন স্ক্রল করতে থাকে। একের পর এক রিলস, মিমস আর নানান আপডেট দেখতে দেখতে হঠাৎ একটা ছবিতে নজর আটকে যায়। ছবিটা ধূসরের মার্সিডিজ বেঞ্জ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, গায়ে একদম ফিটিং ফর্মাল পোশাক। ছবির নিচে পোস্টের সময় দেখে বুঝতে পারে এটা আজকেরই ছবি। ইচ্ছে প্রথমে তেমন কিছু না ভেবে পাশ কাটিয়ে যেতে চায়, কিন্তু পরনের জামা আর লোকেশন দেখে মনে হলো এটা অফিসের সামনে তোলা। তার মনে হঠাৎ প্রশ্ন জাগে, এই গাড়ি এলো কোথা থেকে? তালুকদার পরিবারের বেশিরভাগ গাড়ি হচ্ছে ইচ্ছে চেনে। তার বাবা বা বড় আব্বু এমন কোনো গাড়ি কিনলে সেটা তার জানা থাকার কথা, কিন্তু এই মার্সিডিজ বেঞ্জ এটা তো আগে কখনো দেখেনি। ধূসরের স্বভাব সম্পর্কে ইচ্ছে জানে, তিনি খুবই গম্ভীর ও আত্মনির্ভরশীল, কারোর উপরে নির্ভর করে না। তাহলে কি এটা তার নিজের গাড়ি? কিন্তু সে তো কোনো জব করে না, তার তো এমন বিশাল মূল্যের গাড়ি কেনার মতো অবস্থাও নেই। ইচ্ছে কিছুটা দ্বিধায় পড়ে যায়, এটা কি ধূসর ভাইয়ের নিজের গাড়ি? এই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। হঠাৎ কৌতূহলী হয়ে ঈশিতার অ্যাকাউন্ট থেকে মজা করে কমেন্ট করে, ভাইয়া নতুন গাড়ি কিন্তু কমেন্ট করার পর তার চোখ আটকে যায় কিছু অদ্ভুত ব্যাপারে। ছবির নিচে অনেক কমেন্ট রয়েছে, কিন্তু বেশিরভাগই বিদেশি অ্যাকাউন্ট থেকে। অদ্ভুত ভাষায় কিছু কমেন্ট, কয়েকটা ইংরেজিতে, কিছুতে অদ্ভুত ইমোজি আর লাইক। ইচ্ছে কিছুটা অবাক হয়, ধূসর তো এমনিতেই সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ না, তাহলে এত বিদেশি অ্যাকাউন্ট থেকে তার ছবিতে কমেন্ট আসছে কেন? ইচ্ছে ভাবতে থাকে, ধূসর ভাইয়ের সাথে কি সত্যি কিছু রহস্য লুকিয়ে আছে? ইচ্ছে কমেন্ট করে ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। বালিশে মুখ খুঁজে সে গম্ভীর ঘুমে তলিয়ে পড়ে। ঘর নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে গাড়ির হর্ন বা দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক শোনা যায়। ফোনের টানা রিংটোনে ঈশিতা ধীরে ধীরে জেগে ওঠে। ঘর তখনও আধো অন্ধকার, বিকেলের আলো জানালার পর্দা ছুঁয়ে নরম আবহাওয়া তৈরি করেছে। ঘুমের ঘরে কিছুটা বিরক্ত নিয়ে সে হাত বাড়িয়ে ফোন খোঁজে। স্ক্রিনে চোখ পড়তেই খানিকটা চমকে যায়, ধূসরের নাম ভেসে উঠেছে। ইচ্ছে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে ফোনের শব্দ তার কানে পৌঁছালেও যেন কোনো হেলদোল নেই। বালিশে মুখ গুছিয়ে সে গভীর ঘুমে ডুবে যায়। ঈশিতা ফোন রিসিভ করে ধীর কণ্ঠে বলে, হ্যালো। ওপাশ থেকে ধূসরের ভারী কণ্ঠ ভেসে আসে। তার কথা শুনে ঈশিতার চোখ একবার বিস্ময়ে বড় হয়ে যায়, তারপর ধীরে ধীরে মৃদু হাসি খেলে যায় ঠোঁটের কোণে। কথোপকথনের টুকরো শব্দ শুনলেও বোঝা যায় না কি কথা হচ্ছে, তবে ঈশিতার বদলে যাওয়া অভিব্যক্তি কিছুটা রহস্য তৈরি করে। ফোন রেখে দিয়ে ঈশিতা একপাশে ফিরে ইচ্ছের দিকে তাকায়। সে তখনও নিশ্চিন্তে ঘুমে। ঈশিতা ঠোঁট কামড়ে একটু মুচকি হাসে। ধূসর ফোন করেছে, আর সে যা বলেছে তাতে স্পষ্ট কিছু একটা ঘটেছে। ইচ্ছে হয়তো এখনো কিছুই জানে না, তবে এই ঘুম ভাঙলেই হয়তো অনেক কিছু বদলে যাবে।